ছাত্ররা আশা করি সবাই ভালো আছো। আজ আমি ক্লাস 8-এর টেক্সট এ কিংস টেল বোঝানো শুরু করব। এ কিংস টেল নামক যে প্রোস-পিস, এটাকে নেওয়া হয়েছে আর্থারিয়ান লেজেন্ডস, অর্থাৎ কিং আর্থার বা রাজা আর্থারের সম্পর্কে যেসব লেজেন্ড বা কিংবদন্তি রয়েছে সেখান থেকে। লেজেন্ড কি? লেজেন্ড অর্থ হচ্ছে কিংবদন্তি, অর্থাৎ যে কাহিনীগুলো বা যে গল্পগুলো লোকসমাজে প্রচলিত আছে, যে কাহিনীর স্রষ্টা বা লেখক কে তা জানা যায় না। বংশ পরম্পরায় লোকসমাজ যে কাহিনীগুলো একে অপরকে বলে আসছে, যেগুলো আমরা ধরো ঠাকুরমা ঠাকুরদার কাছ থেকে শুনছি, আবার শুনেছি, আবার আগামী দিনে ছোট ছোট বাচ্চাদের আমরা সেই গল্পগুলো বলবো। এইভাবে বহুকাল ধরে, যুগের পর যুগ ধরে কাহিনীগুলো চলে আসছে সমাজে, কিন্তু তার লেখকের নাম বা রচয়িতার নাম কেউ জানে না। এগুলোই হচ্ছে লেজেন্ড। তাই ইংল্যান্ডে রাজা আর্থারের সম্পর্কে এরকম অনেক লেজেন্ড বা কিংবদন্তি প্রচলিত আছে। তারই খানিকটা এই এ কিংস টেলে আমরা পাব। এই প্রোজের মোট 3টি ইউনিট আছে। তার মধ্যে ফার্স্ট ইউনিটে আমরা শিশু আর্থারকে দেখতে পাব। শিশু আর্থারের সম্পর্কে কিছু কথা, কিছু গল্প আমরা জানব। আর আর্থারের পিতা তিনিও রাজা ছিলেন। তার নাম ছিল ইউথার পেড্রাগন। সেই রাজার সম্পর্কে জানব, আর্থারের বাবার সম্পর্কে জানব, এবং শিশু আর্থারকেও দেখব এখানে। তা আর্থারের পিতা ইউথার পেড্রাগন, তিনি মধ্যযুগে ইংল্যান্ডের রাজা ছিলেন। মধ্যযুগের রাজা তিনি যে সময়কার রাজা সেটা হচ্ছে 12th সেঞ্চুরি, অর্থাৎ দ্বাদশ শতাব্দীতে তিনি ব্রিটেনে রাজত্ব করেছেন। তাই এই ইউথার পেড্রাগন তিনি কিং ইউথার নামেও পরিচিত, তাকে কিং ইউথারও বলা হয়। তার জন্মস্থান হচ্ছে ইংল্যান্ডের কর্নওয়াল। এই ইউথার পেড্রাগন শুধু একটা নাম নয়, এই নামের একটা অর্থও আছে। ইউথার কথার অর্থ হচ্ছে টেরিবেল, মানে মারাত্মক বা ভয়ঙ্কর। আর পেড্রাগন কথার অর্থ হচ্ছে চিফ ওয়ারিয়র, অর্থাৎ প্রধান যোদ্ধা। তাহলে ইউথার পেড্রাগন কথার অর্থ হলো ভয়ঙ্কর প্রধান যোদ্ধা। এই ইউথার পেড্রাগনেরই পুত্র হচ্ছেন কিং আর্থার বা রাজা আর্থার, যার সম্পর্কে অনেক লেজেন্ড বা কিংবদন্তি ইংল্যান্ডে প্রচলিত আছে। এবারে আমি বই থেকে পড়ছি, তোমরা সেটা ফলো করো। মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, মানে বহু শত বৎসর পূর্বে, মানে বহু শতাব্দী আগে। আগেই বললাম যে ইউথার পেড্রাগন দ্বাদশ শতাব্দীর রাজা ছিলেন, এবং তার ছেলে আর্থারও মোটামুটি ওই দ্বাদশ শতাব্দীর রাজা, মধ্যযুগের রাজা। আর এখন কোন শতাব্দী চলছে? এখন একবিংশ শতাব্দী চলছে। তাহলে অনেক শতবর্ষ আগের, বহু শতাব্দী আগের কাহিনী এটা। মেনি হান্ড্রেড অফ ইয়ার্স এগো ইংল্যান্ড ওয়াজ রুলড বাই এ কিং কল্ড ইউথার পেড্রাগন। বহু শতাব্দী আগে ইংল্যান্ড যার দ্বারা শাসিত হতো, রুলড মানে শাসিত, তিনি হচ্ছেন রাজা ইউথার পেড্রাগন। The king, who was friend and protector to all his people,
এই যে রাজা ইউথার পেড্রাগন, তিনি খুব ভালো রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত জনগণের বন্ধু, সমস্ত জনগণের রক্ষক। ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, এবং তিনি ছিলেন সবার প্রতি ন্যায়পরায়ণ। তিনি সবাইকে ন্যায় বিচার দিতেন। দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস, টেন্ডিং দেয়ার ফ্লক্স অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস। সেই সময় ব্রিটেনের জনসাধারণ শান্তি ও সুখে বাস করত। জনসাধারণ সুখে শান্তিতে বাস করত, তার কারণ রাজা ভালো ছিলেন। তারা পশু চড়াতো, টেন্ডিং দেয়ার ফ্লক্স, ফ্লক মানে হচ্ছে পশুর পাল, যেমন ভেড়ার পাল, ছাগলের পাল ইত্যাদি, এগুলোকে ফ্লক বলা হয়। তারা পশুর পালের যত্ন নিত, দেখভাল করত, আর কি করত, অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, মাঠের জমি কর্ষণ করত। বুঝতেই পারছো মধ্যযুগের কথা। তখন ব্রিটেনের যে সাধারণ মানুষ, তাদের এক শ্রেণী ছিল কৃষিজীবী, তাদের জীবিকা ছিল কৃষি, আর এক শ্রেণীর জীবিকা ছিল পশুপালন। তারা শান্তিতেই কৃষিকাজ এবং পশুপালন করত। তারপরে দেখো, কিং ইউথার পেড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রেন অ্যান্ড হ্যাড এ সন। এবার রাজা ইউথার পেড্রাগন যাকে বিয়ে করেছিলেন, অর্থাৎ তার যিনি রানী হয়েছিলেন, তার নাম হচ্ছে লেডি ইগ্রেন, সুন্দরী রমণী লেডি ইগ্রেন, এবং তাদের একটি ছেলেও ছিল। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন। এয়ার মানে HEIR, উচ্চারণটা হবে এয়ার। এয়ার মানে উত্তরাধিকারী। এই শিশুটি ছিল রাজসিংহাসনের উত্তরাধিকারী। বুঝতেই পারছো, রাজার ছেলে, বড় হয়ে সেই রাজা হবে। রাজার সিংহাসনের উত্তরাধিকারী সে। রয়্যাল থ্রোন, রয়্যাল মানে হচ্ছে রাজকীয়, আর থ্রোন মানে হচ্ছে সিংহাসন। রয়্যাল থ্রোন কথার অর্থ হচ্ছে রাজসিংহাসন। এই ছোট ছেলেটিই ছিল ব্রিটেনের রাজসিংহাসনের উত্তরাধিকারী। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডায়েড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন। এই শিশুটির জন্মের অল্পকাল পরেই রাজা এবং রানী দুজনেই মারা যান। অর্থাৎ আর্থারের জন্মের অল্পদিন পরেই তার বাবা মা দুজনেই মারা যান। ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম, তখন বড় কঠিন সময়। কারণ রাজা না থাকলে সেই অবস্থাকে কি বলে, অরাজক। দেশে অরাজকতা চলছে। রাজা না থাকলে যে যা খুশি করে, লুটপাট করে, ফলে জনগণের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ইংল্যান্ডে তখন সেই অবস্থা হয়েছিল রাজা মারা যাওয়ার পরে। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন। রাজার অপোনেন্টদের অনেকেই, অপোনেন্ট মানে বিরোধী, রাজার বিরোধী যারা ছিল তারা অনেকেই কি চেষ্টা করেছিল, টু সিজ দ্য থ্রোন। সিজ মানে হচ্ছে দখল করা। রাজার বিরোধীরা অনেকেই চেষ্টা করছিল সিংহাসনটা দখল করতে। কিং ইউথার পেড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সেলার্স। কাউন্সেলর মানে পরামর্শদাতা। রাজা ইউথার পেড্রাগনের দুজন বিচক্ষণ পরামর্শদাতা ছিলেন। তারা কারা? মার্লিন এ প্রফেট, একজনের নাম হচ্ছে মার্লিন, তিনি ছিলেন প্রফেট। প্রফেট অর্থাৎ ভবিষ্যৎ বক্তা, যারা বলতে পারে যে ভবিষ্যতে কি ঘটবে। অ্যান্ড ম্যাজিশিয়ান, শুধু ভবিষ্যৎ বক্তা না, তিনি একজন জাদুকরও ছিলেন মার্লিন। অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস, আরেকজন সাহসী নাইট। নাইট মানে হচ্ছে তখনকার দিনে মধ্যযুগের ইংল্যান্ডে এই নাইটরা ছিল সম্ভ্রান্ত বংশীয় যোদ্ধা। এরা এক একটা জমিদারির অধিকারীও ছিল, আবার সেই সঙ্গে এরা দেশ রক্ষার কাজও করত। এরা ছিল সম্ভ্রান্ত বংশীয় যোদ্ধা। সেই যোদ্ধার নাম ছিল স্যার উলফিয়াস। তাহলে রাজা ইউথার পেড্রাগনের দুজন পরামর্শদাতা কে কে? একজন হচ্ছেন মার্লিন, আর একজন হচ্ছেন স্যার উলফিয়াস। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। রয়্যাল ফ্যামিলি মানে রাজ পরিবার। এই দুজন রাজ পরিবারের কাছে বড় বিশ্বস্ত ছিল। হোয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, দ্য টু কাউন্সেলার্স মেট স্যার হেক্টর
দ্য ট্রাস্টওয়ার্দি এ লয়াল সাবজেক্ট অব দ্য কিং অন এ কোল্ড অ্যান্ড উইন্ডি মিড নাইট। যখন রাজা এবং রানী গত হলেন, মানে মারা গেলেন, হোয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, রাজা আর রানী যখন জীবিত রইলেন না, তারা যখন পরলোকগত হলেন, দ্য টু কাউন্সিলর্স, তখন এই দুজন পরামর্শদাতা কি করলেন? মেড স্যার হেক্টর দ্য ট্রাস্টওয়ার্দি এ লয়াল সাবজেক্ট অব দ্য কিং। এরা দুজন মিলে স্যার হেক্টরের সঙ্গে দেখা করলেন। স্যার হেক্টর কে ছিলেন? একজন বিশ্বাসভাজন, ট্রাস্টওয়ার্দি। ট্রাস্টওয়ার্দি কথার অর্থ হচ্ছে বিশ্বাসভাজন, এবং লয়াল, লয়াল মানে হচ্ছে অনুগত, সাবজেক্ট মানে প্রজা, অব দ্য কিং, রাজার একজন বিশ্বাসভাজন এবং অনুগত প্রজা ছিলেন এই স্যার হেক্টর। তার সঙ্গে ওই দুই পরামর্শদাতা দেখা করলেন। কবে দেখা করলেন? অনেক কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, এক শীতল এবং ঝোড়ো মধ্যরাত্রিতে। একদিন মাঝরাতে গিয়ে দেখা করলেন, তখন ওয়েদারটা কেমন ছিল? খুব ঠান্ডা এবং ঝোড়ো বাতাস বইছিল। দে প্লেসড ইন হিজ হ্যান্ডস এ বেবি wrapped in a scarlet cloak। তারা দুজন মিলে একটি ছোট্ট শিশুকে, একটি কোলের শিশুকে, স্কারলেট মানে হচ্ছে উজ্জ্বল লাল রঙের, টকটকে লাল, টকটকে লাল পোশাকে মুড়ে নিয়ে এসেছিল, টকটকে লাল পোশাক পরিয়ে এনেছিল একটি ছোট্ট কোলের শিশুকে। এই দুজন কাউন্সিলর, দুজন পরামর্শদাতা, তারা সেই শিশুটিকে ওই স্যার হেক্টরের হাতে তুলে দিলেন। মার্লিন সেইড, এই শিশুটিকে বুঝতেই পারছো, এই শিশুটি হচ্ছে রাজা ইউথার পেড্রাগনের পুত্র, অর্থাৎ আর্থার। মার্লিন সেইড, মার্লিন বললেন, উই অর্ডার ইউ অ্যান্ড ইউর ওয়াইফ টু ব্রিং আপ দিস চাইল্ড অ্যাজ দো হি ওয়ার ইউর ওন সন। তখন স্যার হেক্টরকে এই দুজন পরামর্শদাতার মধ্যে একজন হচ্ছেন মার্লিন। মার্লিন বললেন, আমরা তোমাকে এবং তোমার স্ত্রীকে আদেশ করছি এই শিশুটির প্রতিপালনের জন্য। এই শিশুটিকে তোমরা লালন পালন করবে ঠিক নিজেদের ছেলের মতো। এই শিশুটি যেন তোমাদেরই ছেলে, সেইভাবে এর লালন পালন তোমরা করবে। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, স্যার উলফিয়াস সেইড। স্যার উলফিয়াস, যে দুজন কাউন্সিলরের মধ্যে একজন হচ্ছেন মার্লিন আর একজন হচ্ছেন স্যার উলফিয়াস। স্যার উলফিয়াস বললেন যে এই ছেলেটির নাম হবে আর্থার। এ তো ছোট্ট বাচ্চা, তোমরাই তো এর নামকরণ করবে, এর নামকরণ করবে আর্থার। স্যার হেক্টর, being a true knight, asked no questions and promised to obey his late king's counselors। এবার স্যার হেক্টর কেমন লোক তা তো আগেই বলা হয়েছে, তিনি সত্যিকারের নাইট। নাইটরা শুধু যোদ্ধা ছিলেন তা নয়, নাইটরা বড় কর্তব্যপরায়ণও ছিলেন। তোমরা নাইটদের কথা ইতিহাসে হয়তো পড়েছো বা পড়বে, নাইটদের কথা পড়বে, তাদের শিভ্যালরির কথা পড়বে, যে তারা কীরকম কর্তব্যপরায়ণ ছিলেন। এই স্যার হেক্টর ছিলেন সত্যিকারের নাইট, তাই তিনি আর কোনো প্রশ্ন করলেন না। তিনি শপথ নিলেন, প্রমিসড, তিনি শপথ নিলেন। কি শপথ নিলেন? যে তার পরলোকগত রাজার এই যে পরামর্শদাতা দুজন এসেছেন, তাদের কথা তিনি ঠিকভাবে পালন করবেন। অর্থাৎ তারা তাকে যেমন আদেশ দিলেন ঠিক তেমনই তিনি তার কর্তব্য পালন করবেন। অর্থাৎ এই শিশুটিকে যতটা সম্ভব যত্নের সঙ্গে, সতর্কতার সঙ্গে পালন করবেন, বড় করে তুলবেন এবং এর নাম রাখবেন আর্থার। As Merlin and Sir Ulfias had feared, trouble broke out in Britain after the passing away of the king. মার্লিন এবং স্যার উলফিয়াস যেমন ভয় পেয়েছিলেন, যে ধরনের ঘটনা ঘটবে বলে ভয় পাচ্ছিলেন, সেই ঘটনাই ঘটল। অর্থাৎ রাজা মারা যাওয়ার পরে ট্রাভেল ব্রোক আউট ইন ব্রিটেন। ব্রোক আউট মানে ছড়িয়ে পড়ল।
প্রাদুর্ভাব হলো, নানা রকম ঝামেলার প্রাদুর্ভাব হলো ব্রিটেনে। রাজা মারা যাওয়ার পরে দেশে অরাজক অবস্থা, তাই আগের সেই শান্তি সুখ কিছুই রইল না, নানা রকম ঝামেলা, নানা রকম উৎপাত শুরু হলো দেশে। দ্য ব্যারন্স ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলভস অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন। ব্যারন হচ্ছে ইংল্যান্ডের অভিজাতরা, মধ্যযুগীয় অভিজাতদের একটা শ্রেণীর নাম ছিল ব্যারন। এই ব্যারনরা কি করতে লাগলো? ব্যারনরা নিজেদের মধ্যে লড়াই করতে লাগলো। কিসের জন্য? সিংহাসন লাভ করার জন্য। অ্যান্ড প্লটিং, শুধু ফাইটিং নয়, প্লটিং, অর্থাৎ লড়াইও করতে লাগলো, চক্রান্তও করতে লাগলো। এই ব্যারনরা নানা রকম চক্রান্তে লিপ্ত হলো। কিসের জন্য? টু ক্যাপচার দ্য থ্রোন, সিংহাসন অধিকার করার জন্য। রাজা নেই, এই সুযোগে যদি সিংহাসনটা অধিকার করে নেওয়া যায়, নিজেরা রাজা হওয়ার চেষ্টা করছে ব্যারনরা। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস। গ্রিপ মানে কবজা বা কবল। ব্রিটেন আইনহীনতার কবলে পড়ল। ললেসনেস অর্থাৎ দেশে আর আইন চলছে না, দেশে রাজা নেই, আইনকে বলবৎ কে করবে? সব বেআইনি বেপরোয়া কার্যকলাপ চলছে দেশে। অর্থাৎ ব্রিটেন অরাজকতার এবং আইনহীনতার কবলিত হল। ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রোবড। পথিকরা নিয়মিত ডাকাতের খপ্পরে পড়ত। রোবড মানে তাদের ধন সম্পদ ছিনতাই করে নেওয়া হতো। পথিকরা কোথাও যাচ্ছে, ডাকাতরা দল বেঁধে এসে চড়াও হলো অস্ত্রশস্ত্র নিয়ে, এবং তাদের সঙ্গে যা আছে টাকা পয়সা সব ছিনিয়ে নিল। এই সব ঘটনা ঘটতে লাগলো দেশে, অরাজকতা। দ্য পেজেন্টস ওয়ার আনহ্যাপি। পেজেন্ট মানে হচ্ছে ক্ষুদ্র চাষি, যাদের অল্প স্বল্প জমি আছে, অল্প স্বল্প জমিতে যারা চাষবাস করে, কিছু ফসল নিজেরা খায়, কিছু ফসল বিক্রি করে, এই গরিব চাষিরা, এরা হচ্ছে পেজেন্ট, নিজেরা নিজেদের জমিতে চাষ করে এরা। তাই এরা অসুখী হলো। মানে আগে এদের জীবনে যে সুখ এবং শান্তি ছিল, ভালো একজন রাজার অধীনে থাকার ফলে তাদের জীবনে সুখ শান্তি ছিল। তারা গরিব পেজেন্ট, ছোট ছোট জমির মালিকেরা, কষ্টে সৃষ্টে এদের জীবন চলত, কিন্তু তাহলেও জীবনে শান্তি ছিল, জীবনে সুখ ছিল, কিন্তু তাদের সেই সুখ উবে গেল। এই অবস্থা হলো ব্রিটেনের। ঠিক আছে, রাজা মারা যাওয়ার পরে, মানে রাজা ইউথার পেড্রাগন মারা যাওয়ার পরে, যেহেতু তার পুত্রটি শিশু, সে তো আর এখন রাজা হতে পারবে না, তাই একটা অরাজক অবস্থা চলছে দেশের মধ্যে। যারা ক্ষমতালোভী, যারা রাজপদের প্রত্যাশা করছে, তারা নিজেদের মধ্যে লড়াই করছে, ফলে সারা দেশে একটা অরাজক অবস্থার সৃষ্টি হলো। তাতে কি হলো? দেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, ছোট ছোট জমির মালিক যেসব কৃষকরা, তাদের জীবনে আগে যে সুখ শান্তি ছিল, সে সুখ শান্তি অন্তর্হিত হলো। তাদের জীবন এখন দুঃখে ভরে গেল। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট। এই ফার্স্ট ইউনিট ভালোভাবে পড়বে। তোমাদের তো যেসব ওয়ার্ডগুলো কঠিন মনে হতে পারে, সেগুলোর মিনিং বলে দিলাম। ঠিক আছে, এবার মিনিংগুলো পারলে খাতায় লিখে নেবে, খাতায় লিখে নিয়ে তারপরে পড়বে, যেন কোনো জায়গায় কোনো মিনিং অজানা না থাকে। ঠিক আছে, প্রতিটা ওয়ার্ডের মিনিংও জানতে হবে, প্রতিটা সেন্টেন্সের মিনিংও জানতে হবে, তাহলে ঠিকঠাক অ্যান্সার করতে পারবে। যদি টেক্সটের মিনিং সঠিকভাবে না জানো, তাহলে অ্যান্সার করবে কি করে? তোমাদের তো এখান থেকেই প্যাসেজ তুলে দেওয়া হবে, পরীক্ষায় প্যাসেজ তুলে দেওয়া হবে, সেখান থেকে কোশ্চেন দেওয়া হবে নানা রকমের। এবার প্যাসেজের অর্থ যদি ঠিকঠাক বোঝো, তাহলে তোমরা অ্যান্সারগুলো ঠিকঠাক করতে পারবে। ঠিক আছে, এই ইউনিট, ফার্স্ট ইউনিট পড়া পরে তোমরা যে কাজটা করবে, কিছু অ্যাক্টিভিটি তোমরা করবে, বইয়ের অ্যাক্টিভিটি রয়েছে। অ্যাক্টিভিটি 1 করবে। অ্যাক্টিভিটি 1 দেখো, কিছু টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ দেওয়া আছে, কোনটা টিক সঠিক সেটা এখানে টিক দিতে হবে। তারপরে রয়েছে অ্যাক্টিভিটি 2,
অ্যাক্টিভিটি 2-তে কিছু রিঅ্যারেঞ্জ করতে হবে, অর্থাৎ কতগুলো সেন্টেন্স আছে, 6টা সেন্টেন্স আছে, এগুলো আবোল তাবোল ভাবে দেওয়া আছে, সাজিয়ে ঠিকঠাক করে লিখতে হবে, নাম্বারিং করতে হবে কোনটার পরে কোনটা। তারপরে অ্যাক্টিভিটি 3তে একটা কোশ্চেন আছে, তার অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তোমরা যে যেমন পারবে চেষ্টা করবে। পরে যেদিন আমি এই কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব, তখন সব কারেকশন হয়ে যাবে। ঠিক আছে, সুস্থ থেকো, ভালো থেকো।